প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বাংলাদেশে তো এখন অনেক সব সংস্কার করার কথা চলছে। তার মধ্যে নির্বাচনী সংস্কার বা পার্লামেন্টের যে সিস্টেম রয়েছে তার সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো এরই মধ্যে যে খবরটা সামনে এসছে যে বাংলাদেশের যে পার্লামেন্ট রয়েছে, বাংলাদেশ গঠন হওয়ার পর থেকেই এই যে পার্লামেন্ট, এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, একটাই কক্ষ। আপার হাউস, লোয়ার হাউস এইরকম মানে বিভাজন নেই, যেটা ভারতে যেমন আছে লোকসভা, রাজ্যসভা, এইরকম কোনো সিস্টেম বাংলাদেশে নেই। তো যেটা খবর দর্শক, এই যে সংস্কারের যে বিষয়টা মানে হচ্ছে আর কি, কমিশন গঠন করা হয়েছে, কি কি বিষয়ে সংস্কার করা হবে ইত্যাদি ইত্যাদি। সে ভোটার থেকে শুরু করে মানে ভোটিং প্রসেস বা সবকিছুরই একটা সংস্কার নিয়ে চলছে আর কি। কমিশন করা হয়েছে, তারা সব প্রস্তাব আকারে মানে রেডি করছে, পেশ করবে, তারপর সেটা নিয়ে চর্চা হবে। তো সেখানে যেটা উঠে আসছে দর্শক, যে বাংলাদেশেও এবার দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে, মানে পার্লামেন্ট হবে। এতদিন পর্যন্ত একটাই কক্ষ, একটাই, সেটাই সবকিছু করত। কিন্তু এবার যেটা বলা হচ্ছে যে না, বাংলাদেশের যে পার্লামেন্ট সেখানেও দুটো কক্ষ হবে, যেমন ভারতের আছে আর কি। তো সেখানে কত কি আসন সংখ্যা হবে, মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ, বা যিনি রাষ্ট্রপতি থাকবেন তার হাতে নমিনেশন হিসেবে কতজন, এইসব নিয়েও প্রস্তাব আর কি সব রেডি করা হয়েছে, যেটা হয়তো আগামীকালই জমা পড়ে যাবে আর কি, যে মানে কমিশনের তরফ থেকে যে এই করলে ভালো হয়। তো এখনো পর্যন্ত দর্শক যেসব তথ্য সামনে এসছে আমি সেগুলো আপনাদের সামনে রাখতে চাই। এই হচ্ছে মানে প্রস্তাব আর কি, মানে প্রস্তাব আকারে আসতে চলেছে। দুটো হাউস, লোয়ার হাউস এবং আপার হাউস। লোয়ার হাউসে এখন একটাই হাউস, সেটাকে লোয়ার হাউস হিসেবেই ধরা হয়, কারণ যেহেতু ওটা নির্বাচনের মাধ্যমে আসা ডিরেক্টলি। তো সেখানে আসন সংখ্যা হবে 400, যেটা এখন আছে 350। এখন আছে 350, সেটা হবে 400। আর আপার হাউস, যেটা আমাদের এখানে রাজ্যসভা, সেটাতে মানে আসন সংখ্যা হবে 105, যেটা এখন নেই, এখন শূন্য, এখন কক্ষটাই নেই আপার হাউসের ব্যাপারটা, যেটা মানে এরকম বিভাজনটা নেই। তো মানে বুঝতে পারছেন তো, একটাই হাউস, ওখানে ওখানে কিছু ছিল না, ওই লোয়ার আপার মানে লোকসভা রাজ্যসভা এই টাইপের কিছু ছিল না, একটাই ছিল। তো ওই যেটা ছিল সেটাতে হচ্ছে 350 আসন ছিল। তো এখন বলা হচ্ছে যে দুটো ভাগ হচ্ছে, লোয়ার হাউস, আপার হাউস। তো লোয়ারে 400 সিট, 400 মানে আরো 50টা ওখানে বাড়ানো হচ্ছে। ডিরেক্টলি মানুষ ভোট দিয়ে আর কি এমপি করবেন, তারা ওখানে বসবেন, এমপি যারা হবেন আর কি। যেমন আমাদের এখানে লোকসভার ভোটটা হয়, ভোটের মাধ্যমে যেতে হয়, যারা মানে ওনারা তো লোকসভাতে গিয়ে বসেন, তো ওই রকম যারা ভোটিং এ জিতবেন তারা সব লোয়ার হাউসে বসবেন, ওনারা হয়তো কিছু একটা নাম দেবেন, দেখা যাক। তো সেই সংখ্যাটা 350 থেকে 400 করা হচ্ছে, এবং এই 400-র মধ্যে 100 সিট হচ্ছে মহিলাদের জন্য, মহিলা সংরক্ষিত আসন, যেটা এখন রয়েছে 50। 350-র মধ্যে এখন রয়েছে 50, মানে ছিল 50, 50টা বাড়িয়ে 100, আর টোটাল সিটটা ওই 400 হচ্ছে। 400 এটা হচ্ছে লোয়ার হাউস, আর আপার হাউসে 105। তবে 105-এর মধ্যে 100টা হচ্ছে ওই আনুপাতিক ব্যাপারে, মানে নমিনেশন ব্যাপারটা হবে আর কি, আনুপাতিক হারে। ধরুন লোকসভা ওই লোয়ার হাউসে যে ভোটিং সিস্টেম হবে, সেখানে যাদের যেরকম ভোট যেমন হয় আর কি, এখানে আমাদের এখানে আমাদের কি হয়, আমাদের লোয়ার হাউসে যারা মেম্বার হন তাদের ভোট হয়, তারপরে এখানে যারা এমএলএ হন তাদেরও ভোটিং হয়, তাদের মাধ্যমে ভোটিং টোটিং হয়ে রাজ্যসভার এমপি হন। মানে এমএলএ এমপিরা ভোট দেন, কিন্তু সাধারণ মানুষ ভোট দেন না রাজ্যসভার এমপির ক্ষেত্রে। এখানে ওই যাদের যেমন ভোট, এমএলএ এমপি হওয়া, সেখান থেকে হিসেব কষে একটা করা হয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে লোয়ার হাউসের যখন নির্বাচন হবে গোটা দেশ জুড়ে, সেখানে আনুপাতিক মানে ভোট পার্সেন্টেজ, আরো কিছু হয়তো ক্রাইটেরিয়া ঠিক করা হবে, সেটা হয়তো আমরা এই প্রস্তাব ডিটেলস এলে বুঝতে পারবো। তো সেখানে ওই প্রথম যে ভোট লোয়ার হাউসের জন্য, এমপি হওয়ার জন্য, সেই ভোটের আনুপাতিক হারে এখানে মানে ফিল আপ করা হবে আর কি আপার হাউসে।
তো সেটা হবে 100 সিট, আর 5টা সিট থাকবে প্রেসিডেন্টের হাতে, উনি নমিনেট করবেন। এবার বিভিন্ন আছে না, বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন ফিল্ডের, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি যাতে মানে জায়গা পান আপার হাউসে, সেই জন্য নমিনেশনের কিছু থাকবে। তো রাষ্ট্রপতি নমিনেশন করবেন, এইসব নিয়ে ডিটেলস আমরা পরে আরো জানতে পারবো। কিন্তু এই হচ্ছে বিষয়। তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? লোয়ার হাউস 400, আপার হাউসে 105। লোয়ার হাউসে 400-র মধ্যে 100 মহিলা আসন সংরক্ষিত যেটা জানা যাচ্ছে, আর আপার হাউসে যেটুকু জানা যাচ্ছে 105-এর মধ্যে 100টা হচ্ছে ওই বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকে আসা আনুপাতিক ভোটের হারে, আর 5টা আসন রাষ্ট্রপতি নিজে ঠিক করে দেবেন কাকে, বিশিষ্ট লোকজন বা ওই বিভিন্ন আছে ক্যাটাগরি, সেখান থেকে তিনি ঠিক করে দেবেন। এই হচ্ছে প্রস্তাব যেটা আসতে চলেছে। মানে পুরো ভারতের মতোই আর কি, ওখানে এরকম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চলবে। এবং সেই সঙ্গে আরো কিছু কিছু পয়েন্ট যেগুলো আমরা এখানে দেখে থাকি, ওখানেও শুনছি। সম্পত্তি বিষয়ে যারা ভোটে প্রার্থী হবেন, সম্পত্তি বিষয়ে হলফনামা ডিটেলস দিতে হবে, এবং সেখানে বিদেশে কোনো সম্পত্তি থাকলে তারও ডিটেলস দিতে হবে, এবং সেগুলো যাচাই করা হবে, এমনও বলা হচ্ছে। আমাদের এখানেও হলফনামা দেওয়া হয়, হলফনামাতে উল্লেখ করা থাকে, কিন্তু একটা নিয়ে প্রশ্ন আমাদের আছে এখানে, যাচাইয়ের ব্যাপারটা। যাচাই এখানেও করার কথা, এখানেও যাচাই করারই কথা, কিন্তু আমি জানি না কতটা কি যাচাই হয়, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। তো ওনারাও ওই একই পয়েন্ট রাখছেন, যেটা বুঝতে পারছি। হলফনামা মানে সেটা যাচাই হবে, ভুল হলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, তবেই তো সেটা ব্যাপার, ডকুমেন্ট তো। তো যাই হোক, এটা একটা আমাদের সঙ্গে মিলছে। আর শুনছি ওখানে নো ভোট মানে নোটা, তারও প্রস্তাব করা হয়েছে। নোটা যেটা আমাদের এখানে আছে, নোটা, যদি প্রার্থী কাউকে পছন্দ না হয়, তাহলে আমার কাউকে প্রার্থী মানে পছন্দ হয়নি, তো আমি নোটাতে ভোট দিয়ে দেবো। ভোটটা কাজে লাগলো না, কিন্তু ভোটাধিকার যেটা, মানে ভোটটা কিন্তু ভ্যালিড নোটাতে, সেটাও কাউন্ট হয়, কত নোটা ভোট পড়েছে, এবং সেটা দেখেও মানুষের মনে একটা পারসেপশন তৈরি হয় যে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদেরকে এলাকার কত মানুষ কেউই পছন্দ, মানে কাউকেই পছন্দ করলেন না। এটাও একটা মানে বিরাট বার্তা যায়, এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে অনেক পলিটিক্যাল পার্টির প্রার্থী এমন ভোট পেয়েছেন তার থেকে বেশি ভোট নোটাতে পড়েছে, মানে কাউকে পছন্দ হয়নি, মানে এই যে বোতাম থাকে সেখানে বেশি ভোট পড়েছে। সেটা খুব মানে ওই পলিটিক্যাল পার্টিগুলোর কাছে খুব লজ্জার হয়ে দাঁড়ায় যে আমাদের থেকে নোটাতে বেশি ভোট পড়ে গেল, কাউকে প্রার্থী পছন্দ হয়নি। তো এটাও একটা হিসেব। আমি অনেকে আছেন মানে যে ভোট দূর, কাউকে ভোট দেবো না, গেলেন না, কারণ গেলেই কাউকে না কাউকে দিতে হবে। কিন্তু না, আবার ভোট না দিলেও তো সমস্যা না, অনেক সময় হয় না, ভোট না দিলেও সমস্যা, সে আবার তিনি আবার টার্গেট হয়ে যাবেন, তার মানে ও শাসকের টার্গেট হয়ে যাবেন, যে ও ভোট দিতে যাননি, তার মানে আমাদের বিরুদ্ধে নিশ্চয়, একটা হয়ে যায়। আবার গেলেও অনেক সময় মনিটর হয় কাকে ভোট দিচ্ছেন, তো অনেক সমস্যা থাকে আর কি। তো ওই জন্য অনেক মানুষ মানে ভোট দিতে যান না পছন্দ না হলে, বা নিজের মতো করে ইচ্ছে মতো ভোট দিতে না পারলে। তো যাই হোক, সেখানে একটা অপশন মানে নোটা, যেটা আমাদের এখানেও আছে, তো ওটাও শুনছি ওখানে নাকি এই প্রস্তাব রাখা হচ্ছে। তো অনেক সব সংস্কারের কথা আসছে দর্শক, তো এটা একটা নতুন ব্যাপার, মানে আমাদের দেশের মতোই দেখছি একটা প্রসেস, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে বটে, কিন্তু সেই নিয়ম মেনে সবকিছু মেনে চলবে তো, এটা একটা প্রশ্ন। সবকিছু মেনে চলবে তো, নাকি আবার কেউ এসে পার্লামেন্টে এসে বিড়ি ফুঁকবেন, মানে আবার যখন নতুন করে স্বাধীনতার ডাক দেওয়া হবে, আবার হয়তো দেখা যাবে ইউনূস সরকারকে হঠাতে স্বাধীনতার ডাক, বা যারা ক্ষমতায় আসবেন তাদেরকে হঠাতে আবার একটা স্বাধীনতার ডাক। আর যখনই স্বাধীনতার ডাক দেওয়া হবে, তখনই পার্লামেন্টে ঢুকে এইসব চলবে, যেটা হয়েছিল হাসিনাকে সরানোর পরে, এরকম সব বিড়ি ফুঁকেছিলেন পার্লামেন্টে বসে বসে, সব লোকজন ঢুকে গিয়ে পার্লামেন্টের একটা মিনিমাম যে মানে বিষয়গুলো মেনটেন করে চলার কথা, সেসব মানে দেখা যায়নি, সবকিছুকে তছনছ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল হাসিনাকে উৎখাতের পরে। আবার এইরকম কিছু দেখা যাবে না তো, মানে এত ঢাক ঢোল পিটিয়ে এত ভালো করে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার চেষ্টা, অনেক ভালো ভালো সব নিয়ম আনার চেষ্টা, কিন্তু আবার এইরকম কোনো দৃশ্য ভবিষ্যতে দেখতে হবে না তো।
মানে উগ্রতা কন্ট্রোলে আসবে তো, নতুন করে গড়ছেন, নতুন সিস্টেম চালু করছেন, সব ঠিক আছে, কিন্তু এটাকে মেনটেন করে রাখতে পারবেন তো? যখন নতুন করে বাংলাদেশ তৈরি হয়েছিল তখনও অনেক কিছু বলা হয়েছিল, সত্যি শুরুটাও হয়েছিল সেই মতো করে। এটা ঠিক, আমি আজকে একটা ভিডিও দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন, যে যখন বাংলাদেশ তৈরি হয়েছিল বাংলাদেশে থাকলে ভালো থাকবো না বলে অনেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন এই বাংলাদেশ থেকে। আজকে তাদের যা হাল দেখা যাচ্ছে, ভয়ঙ্কর হাল। তারা ওনাকে পস্তাচ্ছেন যে কেন চলে এসেছিলাম, এখন চলে এসেছি কি করি, আবার ফিরে যাব। তো সেই তুলনায় বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে, তো নতুন করে গড়া হয়েছিল, তারপর তো এই দৃশ্য দেখা গেল। আবার যারা সরকারে আসবেন, আবার তাদেরকে উৎখাত করতে গেলে আবার দুটো কক্ষে বসেই বিড়ি ফোকা হবে কিনা, সিগারেট ফোকা হবে কিনা, ভাঙচুর হবে কিনা আগামী দিনে, সেটাও দেখতে হবে। নতুন করে তৈরি হচ্ছে, হোক, প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভালো চাইবো, কিন্তু যদি এইরকম দৃশ্য দেখি তখন মনে হয় যে এ কোন প্রতিবেশী, যারা নিজের দেশের পার্লামেন্টের মতো যে জায়গা, হাসিনার প্রতি রাগ থাকতেই পারে, হাসিনার প্রতি রাগ থাকতেই পারে, তার শাসন নিয়ে প্রশ্ন থাকতেই পারে, দেশের সম্পত্তি, দেশের সম্পদ, পার্লামেন্ট, সেখানে গিয়ে বিড়ি ফুঁকবেন, ওই চেয়ার টেবিলে উঠে ভাঙচুর করবেন, এটা কি? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।